ইচ্ছা না করলেও যেতে হবে, উপায় নেই। আমার বস দাওয়াত দিয়েছে। শফিক, তোমাকে তো আগেই বলেছি, আমার স্কুল জীবনের বন্ধু, তারই অ্যাড ব্যবসা। শফিকের আমার বিয়েতে যাবার কথা ছিল, যেতে পারলো না, ব্যাংকক যেতে হলো। ও আজ সকালের ফ্লাইটে এসেছে। তোমার খুব ভালো বন্ধু? অবশ্যই ভালো বন্ধু, তুই তুকারি সম্পর্ক। আমি যে এত ছোট একটা কাজ করি এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। শুধু যে আমার সাথেই এই ব্যবহার তা না, সবার সাথে। অফিসের দারোয়ানের মেয়ে, অফিসের কেউ যায়নি, শফিক গিয়েছিল। তোমাকে নিয়ে এসেছি শুনে তৎক্ষণাৎ সে তোমার সঙ্গে দেখা করতে চলে আসছিল। তুমি ঘুমাচ্ছ ভেবে আনিনি। এলে সমস্যাও হতো, তাকে বসাতে কোথায়? শোবার ঘর ছাড়া এখানে আর ঘর কোথায়? শোবার ঘরেই বসাতাম, সমস্যা নেই। ও পা মেলে মেঝেতে বসে কতদিন চা খেয়েছে। মানুষ হিসেবেও অসাধারণ, দেখলেই বুঝবে। ফ্লাক্সটা দাও তো নবনী, চা নিয়ে আসি, চা খেয়েই বের হয়ে পড়ি। ঘরে চা বানানোর ব্যবস্থা নেই? না, আজ সব কিনবো। আমি চা খাই না তো, এই জন্যে ব্যবস্থা রাখিনি। তুমি তো আবার খুব চা খাও। কে বললো? বাসর রাতে তোমার ছোটোকালা চা নিয়ে এলেন, তুমি খুব আরাম করে খেলে, সবটা চা শেষ করলে। সেখান থেকেই বুঝলাম। ও হাসছে, সুন্দর করে হাসছে। আমার গোপন রহস্য ধরে ফেলেছে। সেই রহস্য ভেদে হাসি, আনন্দ ও তৃপ্তির হাসি। ফ্লাক্স নিয়ে যাবার পথে ও আবার ময়নাটার সামনে দাঁড়ালো। আবারও সেই অনুনয় বিনয়। বল ময়না, বল নবনী, বল তো দেখি, সুন্দর করে বল নবনী। নবনী, কলা খেতে দেব। কলা। ময়না কথা বলা সেই আশ্চর্য বিদ্যা গোপন করেই রাখলো। একবার ডেকে ফেললে কি হয়, বেচারা এত চেষ্টা করছে, কে জানে। আমার সঙ্গে বিয়ে ঠিক হবার পর থেকেই হয়তো সে নবনী ডাক শেখানোর চেষ্টা করছে। ও ফ্লাক্স নিয়ে চলে যাবার পরপরই ময়না ডেকে উঠল, অবিকল ওর গলার মতো ডাকলো, নবনী নবনী। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল, শরীর ঝিমঝিম করতে লাগলো। কি অদ্ভুত ব্যাপার, নোমান পেটের কাছ থেকে আবার ফিরে আসছে, হন হন করে আসছে। পাখির কথা শুনতে পেয়ে আসছে বলে মনে হয় না। পাখির গলা এত দূর যাবে না, অন্য কিছু হবে, হয়তো মানিব্যাগ ফেলে গেছে। নবনী, কি তোমার জ্বর টর আসেনি তো? অফিস থেকে ফিরে তোমাকে দেখে মনে হচ্ছিল জ্বর এসেছে। না, জ্বর আসেনি। তুমি কি জ্বরের খোঁজ নেবার জন্য ফিরে এসেছো? হ্যাঁ। দেখি কাছে আসো তো, জ্বর আছে কি না দেখি। আমি ওর কাছে এগিয়ে গেলাম। ও আমার কপালে হাত রাখলো। বেচারা আমার শরীর ছুঁয়ে দেখার জন্য ছুটে এসেছে। জ্বরের মতো একটা বাজে অজুহাত তৈরি করেছে। আমার বলতে ইচ্ছে করছে, শোনো, তোমার যখনই আমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে, ছুঁয়ে দেখবে। লজ্জা, দ্বিধা বা সংকোচের কোনো কারণ নেই। আমি তা বলতে পারলাম না। কিছু কথা আছে যা অতি প্রিয়জনদেরকেও বলা যায় না। তবে ওর এই ছেলেমানুষি কৌশল আমি আমার পরবর্তী জীবনে অনেকবার কাজে লাগিয়েছি। যখন আমার নিজের ইচ্ছে করেছে ও আমাকে ছুঁয়ে দেখুক, তখনই বলেছি, এই দেখো তো আমার জ্বর কিনা, শরীরটা ভালো লাগছে না। ও আমার কপালে হাত রেখে বলেছে, গা পানির মতো ঠান্ডা, জ্বর নেই তো। আমি হেসে ফেলেছি। ও আমার হাসি দেখে হকচকিয়ে গেছে। তবে ব্যাপারটা ধরতে পেরেছে। বড়দের ছেলে মানুষই এক খেলা। দেখলে কত বড় বাড়ি? সে এমনভাবে বলল যেন বাড়িটা ওর নিজের। আমি হাসলাম। ওর ছেলে মানুষিগুলি এখন আমার চোখে পড়তে শুরু করেছে। দোকানে কেনাকাটার সময় প্রথম চোখে পড়ল। যা দেখছে তাই দাম করছে। জাপানি একটা ডিনার সেট দাম করলো 52 পিসের সেট, দাম 13,000 টাকা। সেই গম্ভীর গলায় বলল, ফিক্সড প্রাইস। ভাবটা এরকম যেন ফিক্সড প্রাইস না হলে সে দরদাম করে কিনে ফেলবে। দোকানদাররা মানুষ চেনে, কে কি কিনবে বা কিনবে না তা চট করে ধরে ফেলে। সে জবাব পর্যন্ত দিল না। নোমান তাতে অপমানিত বোধ করলো না বা রাগও করলো না। পাশের দোকানে ফুলদানি দরদাম করতে লাগলো। এক একটার দাম 2,000 টাকা। এমনভাবে দাম করছে যেন 2,000 টাকা দামের ফুলদানি কয়েকটা কিনবে। শফিক সাহেবের বাড়িতে ঢোকার পর থেকে সে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে এত সুন্দর বাড়ি এই শহরে আর নেই। বাড়িতে কটা ঘর, কটা বাথরুম সমানে বলে যাচ্ছে। আমার বসার ঘরে বসে আছি, ঝাড়বাতির টাতি দিয়ে এই ঘর এমন সাজানো যে এখানে বসে থাকতে ভালো লাগে না, মনে হয় সিনেমার একটা বাড়িতে বসে আছি। শফিক সাহেবকে খবর পাঠানো হয়েছে, তিনি এখনও নামছেন না। আমরা যেখানে বসে আছি সেখান থেকে দোতলার সিঁড়ি চলে গেছে। ভদ্রলোক এই সিঁড়ি ধরেই নামবেন। মার্বেল পাথরের সিঁড়ি। এই সিঁড়িতে কোনোদিন হয়তো এক কোনা ধুলিও পড়ে থাকে না। আমি সিঁড়ির দিকে তাকিয়ে আছি। নবনী, বলো তো এই বাড়ির বৈশিষ্ট্য কী?
ঢাকার শহরের সবচেয়ে সুন্দর বাড়ি। তা তো বটেই, এছাড়া কি বলতে পারছি না। এবারের ছাদে কি আছে বলে তো? ফুলের বাগান? বাগান তো আছেই, রোজ গার্ডেন। এছাড়া কি আছে বলো? তোমাকে আগে বলেছিলাম বাসর রাতে, মনে নেই, মনে করতে পারছি না। সুইমিং পুল, বিশাল সুইমিং পুল। বাড়ির ছাদে সুইমিং পুল থাকে কখনো শুনেছ? না, শফিকের আছে। চাঁদনি রাতে যে কি সুন্দর দেখা যায়, পানিতে চাঁদের ছায়া পড়ে। তখন বাড়ির সব বাতি নিভিয়ে দেওয়া হয়। মেজাজ ভালো থাকলে অহনাভাবী গান গান। উনি খুব সুন্দর গান জানেন, তাই নাকি? হ্যাঁ, উনি টিভির এ গ্রেডের শিল্পী, তবে টিভিতে খুব কম যান। গত মাসে প্রোগ্রাম পেয়েছিলেন, যাননি। শফিক সাহেব দোতলা থেকে নামছেন না। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। নোমানের তাতে অসুবিধা হচ্ছে না, সে বাড়ির গল্প করেই যাচ্ছে। আমার অস্বস্তি লাগছে। মনে হচ্ছে খানিকক্ষণ পর দোতলা থেকে একটা কাজের লোক নেমে এসে বলবে, আজ ওনার শরীরটা ভালো না, আরেকদিন আসুন। বুঝতে পারছি না, আমরা যতক্ষণ বসে থাকবো নোমানের মনে হয় বসে থাকতে ভালোই লাগছে। নবনী ছাদের উপর এই যে এত বড় সুইমিং পুল, কিন্তু শফিক এখনো পর্যন্ত পানিতে নেমে দেখেনি। কেন? ও নাকি সুইমিং পুল বানিয়েছে পানি দেখার জন্য, গোসলের জন্য তার শাওয়ারই ভালো। অন্যের গোসল করা নোংরা পানিতে সে নামবে না। হা হা হা। ওর কথাবার্তার তুমি কোনো ঠিক পাবে না, তবে ও যা বলবে মনে হবে সেটাই সত্যি। ওনাদের ছেলে মেয়ে কি? এখনো ছেলে মেয়ে হয়নি, মাত্র 2 বছর আগে বিয়ে করেছে। ভাবি হলেন খুলনার মেয়ে। ও আচ্ছা, এত সুন্দর বাড়ি কিন্তু শফিকের পছন্দ না। ও তার নিজের ডিজাইনে আরেকটা বাড়ি বানাবে। ডিজাইন নাকি করা শুরু করেছে। উনি কি আর্কিটেক্ট? আরে না, পড়াশোনা করেছে বিজনেস ম্যানেজমেন্ট। তবে সেই ইচ্ছা করলে বাড়ির ডিজাইন আর্কিটেক্টের চেয়েও অনেক ভালো করবে। যে কোনো আর্কিটেক্টের কান কেটে নিয়ে আসবে। ও পারে না এমন জিনিস নেই। এখন কি ঠিক করেছে জানো? ছবি বানাবে। মুভি ক্যামেরা, লাইট ফাইট কিনে এলাহি কারবার করেছে, তাই বুঝি? মুভি ক্যামেরার দামই পড়েছে 14 লাখ টাকা। টাকা অবশ্যই তার কাছে কোনো ব্যাপার না। ওর কাছে 14 লাখ যা, 14,000ও তা। উনি এখনো আসছেন না কেন? আসবে। কাজে আটকা পড়ে গেছে আর কি। তোমার কি বসে থাকতে খারাপ লাগছে? হ্যাঁ লাগছে। এসো তাহলে শফিকের লাইব্রেরিটা দেখো। লাইব্রেরি দেখলে মাথা ঘুরে পড়ে যাবে। দেখার মতো জিনিস হেন বই নাই যা তুমি লাইব্রেরিতে পাবে না। আসো তোমাকে লাইব্রেরি দেখাই। লাইব্রেরি দেখতে ইচ্ছে করছে না। ইচ্ছা করছে না কেন? বুঝতে পারছি না। মনে হয় শরীর খারাপ করেছে। মাথা ধরেছে? জ্বর নাকি দেখি, কাছে আসো তো। সে আমার জ্বর দেখলো, আর তখনই শফিক সাহেব দোতলা থেকে নেমে এলেন। ফর্সা লম্বা একজন মানুষ, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, চোখ বড় বড়। তার গায়ে নীল রঙের হাফ হাওয়াই শার্ট, পরনের প্যান্ট ধবধবে সাদা। ভদ্রলোক নামছেন হাসতে হাসতে। পায়ে চটি থাকার জন্যেই সিঁড়ির প্রতিটি ধাপে ফটফট শব্দ হচ্ছে। চটিতে এত শব্দ হবার কথা না। তিনি বোধহয় ইচ্ছে করেই শব্দ করছেন, কিংবা কে জানে, বড়লোকরা হয়তো এইভাবেই নামে। আমি উঠে দাঁড়ালাম। তিনি আমার দিকে তাকিয়ে দীর্ঘদিনের পরিচিত ভঙ্গিতে বললেন, দাঁড়িয়ে পড়েছে যখন তখন আর বসার দরকার নেই, চলো আমরা সরাসরি গাড়িতে উঠবো। আর শোনো নবনী, তোমাকে আমি তুমি করে বলছি, নোমানকে তুই করে বলি। তার স্ত্রীকে আপনি করে বলা সেই কারণেই শোভন না। তবু তোমার আপত্তি থাকলে এক্ষুনি বলে ফেলো। প্রথমে ডিসিশন হয়ে যাক, আপনি না তুমি। আপনি আমাকে তুমি করেই বলবেন। আমার ইচ্ছা ছিল এই বাড়িতেই তোমাদের খাওয়াবো। আমার স্ত্রী সেই উপলক্ষে রান্নাবান্নাও করেছে, কিন্তু সন্ধ্যার পর ঝগড়া করে সে বাড়ি থেকে উধাও হয়ে গেছে। কাজেই হোটেল ছাড়া গতি নেই। আমি যে নিচ নামতে দেরি করেছি তার মূল কারণ অহনাকে টেলিফোনে ট্রেস করার চেষ্টা করছিলাম। ঢাকা শহরে তার 1 লক্ষ পরিচিত মানুষ। সে কোথায় গিয়ে বসে আছে কে জানে। নোমান বলল,